প্রিয় দর্শক, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ একটি গুরুতর অবস্থা যা মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকি তৈরি করে। এই অবস্থায় রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, যা সাধারণত গর্ভধারণের 20 সপ্তাহ পর কিংবা প্রসবের পরেও হতে পারে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বিভিন্ন ধরনেরও হতে পারে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা প্রেগনেন্সি অ্যান্ড হাইপারটেনশন অর্থাৎ গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এই বিষয়ে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রেগনেন্সি অ্যান্ড হাইপারটেনশন সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নাসিমা শাহিন। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এটি বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের সাধারণের মধ্যে ধারণা আছে উচ্চ রক্তচাপ সম্পর্কে, আবার অনেকে এটাকে হাইপারটেনশন না বলে ব্লাড প্রেশার বেশি এটাও বলেন। যাই হোক, কিন্তু গর্ভাবস্থায় এই টার্মটা আলাদাভাবে সংযুক্ত করা, এই পুরো বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে রক্তচাপ কি আগে একটু সেটাই বলি, যেটা সবাই জানে যে ব্লাড প্রেশার তো সবারই একটা স্বাভাবিক প্রেশার থাকবে, যেটা আমাদের শরীরে যে রক্তনালীর মধ্যে যে রক্ত প্রবাহিত হয়, এটা যে রক্তনালীর দেয়ালে যে চাপ দেয়, এটাই হলো ব্লাড প্রেশার বা রক্তচাপ। এটা স্বাভাবিক থাকে হলো যখন আমাদের হৃৎপিণ্ড পাম্প করে রক্তকে শরীরের বিভিন্ন জায়গায় পাঠায় রক্তনালীর ভিতরে, যখন পাম্পের সংকুচিত বা কন্ট্রাকশন হয়, এটা তখন হচ্ছে চাপটা বেশি থাকে, যেটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলি। আর যখন ডায়ালেটেশন হয় বা প্রসারিত হয়, তখন হচ্ছে চাপটা কমে যায়, যেটাকে ডায়াস্টোলিক প্রেশার বলে। আর ব্লাড প্রেশার সাধারণত আমরা এই জন্য সিস্টোলিক বা ডায়াস্টোলিক এভাবে প্রকাশ করে থাকি। আর নর্মালি আমাদের এভারেজ একটা ব্লাড প্রেশার 120-80 মিলিমিটার অফ মার্কারি, এরকম আমরা এভারেজ হয়ে থাকে আর কি। এখন যদি কারো প্রেশার 140 মানে 140 সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যদি 90 অথবা এর বেশি হয়, এবং এটা যদি আমরা মোর দেন 1 সিটিংয়ে পাই, সাধারণত 4 থেকে 6 ঘন্টা অ্যাপার্টে মাপলে পরে এর বেশি হয়, তখন এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। তাহলে প্রেগনেন্সিতে যদি রক্তচাপ বেশি পাই 140-90 বা এর উপরে, তখন আমরা এটাকে প্রেগনেন্সি হাইপারটেনশন বলি। তার মানে এরকম হতে পারে যে একজন মহিলা, তার হয়তো আগে রক্তচাপ স্বাভাবিক ছিল, কিন্তু গর্ভধারণের পরে তার রক্তচাপটা বেড়ে গেল, এটাই কি বোঝানো হচ্ছে? এটা দুরকমই হতে পারে, কারণ প্রেগনেন্সির আগেও অনেকের প্রেগনেন্সি হাইপারটেনশন মানি না যে তার শুধু প্রেগনেন্সির পরে হাইপারটেনশন হলো। অনেকে আগে থেকে হাইপারটেনশনে ভুগতে পারে, সেও তো প্রেগনেন্ট হতে পারে, তাহলে সেও তখন প্রেগনেন্সি হাইপারটেনশন আমাদের এই ক্রাইটেরিয়ার ভিতরেই এসে পড়ে। আর প্রেগনেন্সি হওয়ার পরে যাদের প্রেশার ধরা পড়ে, এটা একটা টাইম আছে, যেমন 20 উইকস বলি আমরা, 20 সপ্তাহ, এরপরে যদি ধরা পড়ে সেটাকে আমরা তখন প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, মানে প্রেগনেন্সির কারণে তার প্রেশার হলো আর কি। আচ্ছা, এই প্রেগনেন্সির কারণে কেন প্রেশার বাড়বে? মানে প্রেগনেন্সির জন্য অনেক কিছু হতে পারে, কিন্তু সেটার জন্য প্রেশার কেন বাড়বে একজনের? অ্যাকচুয়ালি প্রেশার কাদের বাড়ে আর কি, সেটা একটু চিন্তা করতে, সবার তো বাড়বে না, নিশ্চয়ই কিছু ফ্যাক্টরের মধ্যে থাকবে, যদিও অনেক ক্ষেত্রে আমরা কারণ জানি না, কোনো কারণ ছাড়াও হতে পারে। আবার কিছু রিস্ক ফ্যাক্টর থাকে বা ঝুঁকি কাদের বেশি। তো আমরা যদি দেখি যে সাধারণত যারা একটু ওবেস বা ওজন বেশি, যারা শারীরিক পরিশ্রম একটু কম করে বা অলস প্রকৃতির, তারপরে যাদের BMI বডি মাস ইন্ডেক্স মোর দেন 35, ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের প্রেশারের, অথবা তার হচ্ছে কোনো সিস্টেমে কোনো ডিজিজ আছে আগে থেকে, লাইক ডায়াবেটিস অথবা অটোইমিউন ডিজিজ, SLE, আগে থেকে তার কিডনি প্রবলেম, এরকম কিছু থাকে যদি, অথবা অনেক সময় দেখা যায় যে তার স্মোকিং হ্যাবিট থাকতে পারে, এরকম কন্ডিশনগুলো যাদের থাকে। আবার অনেক সময় ফার্স্ট টাইম প্রেগনেন্সি, একদম প্রথম প্রেগনেন্সিতেও অনেকের প্রেশার বেড়ে যায়। প্লাস হচ্ছে এইজ একটা ফ্যাক্টর থাকে, একটু আর্লি এজে যদি প্রেগনেন্সি হয়, লাইক বিফোর 18 বছরের আগে বা 18-19-এর আগে, অথবা বেশি বয়সে লাইক 35-এর পরে যদি হয়,
অনেক সময় মাল্টিপল প্রেগনেন্সি, একাধিক প্রেগনেন্সি যদি থাকে, অথবা এখন যেটা বেশি হয় যে আইভিএফ প্রেগনেন্সি বা যেটা আমরা সেরোগেসি বলি প্রেগনেন্সি, এই প্রেগনেন্সিগুলোতেও প্রেশার মানে এই ধরনের কজগুলো যাদের থাকে তাদের একটু প্রেশার বাড়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, তারা একটু ঝুঁকিতে থাকে আর কি। আচ্ছা, আপনি আইভিএফ প্রেগনেন্সির কথা বললেন, মানে এটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। সবাই যেটাকে টেস্ট টিউব বেবি বলে, বা এটা তো প্রেগনেন্সিটা বাইরে করানো হচ্ছে, তারপরে মায়ের জরায়ুতে দিয়ে দেওয়া হয় এটা। আচ্ছা, মানে এই ধরনের প্রসিজারের এই পরেও ধরনের প্রসিডিওরে বেশি হয় হয়তো, বা এটা হতে পারে যে যার ন্যাচারাল ওয়েতে প্রেগনেন্সি হচ্ছে না, মেবি ওর হয়তো কোনো আন্ডারলাইং প্রবলেম আছে, সে হয়তো পিসিওর পেশেন্ট হতে পারে বা ওবেস থাকতে পারে, কোনো প্যাথোলজির কারণেই তার এই প্রসেসে যাইতে হয়, যেটা তার একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে হয়তো প্রেশারের জন্য। আচ্ছা, তার মানে আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলি যে একজনের বিএমআই যদি বেশি থাকে, কিংবা তিনি যদি একটু ওজন বেশি থাকে, অথবা পারিবারিক ইতিহাস থাকে, তাহলে যেমন স্বাভাবিকভাবেই একজনের রক্তচাপ বাড়তে পারে, এই সবগুলো কারণে আসলে গর্ভধারণের পরও রক্তচাপ বাড়তে পারে। আচ্ছা, সাধারণত এই সময় বাড়লো, এটার প্রকারভেদ কি কি ধরনের হতে পারে? প্রেগনেন্সিতে হাইপারটেনশন এটা আমরা যদি আমরা ক্লাসিফাই করি যে কি কি ধরনের হতে পারে, একটা হচ্ছে আগে থেকে যার প্রেশার আছে, ওটাকে আমরা এটাকে বলি ক্রনিক হাইপারটেনশন। প্রেগনেন্সি হওয়ার আগেই তার প্রেশার স্ট্যাবলিশ ছিল, হয়তো প্রেশারের ওষুধ খেত, এটা হলো ক্রনিক হাইপারটেনশন হিসাবে আমরা বলি। আর আবার কিছু আছে যে হোয়াইট কোট হাইপারটেনশন, মানে ডাক্তারের কাছে আসলো, তার প্রেশার বেড়ে গেল, কিন্তু বাসায় তার প্রেশার বাসায় তার প্রেশার ভালো। তো এই ক্ষেত্রে আমরা ইগনোর করব না, কারণ হচ্ছে তার দেখা গেল ওদেরকে যদি আমরা একটু ফলো আপ করি, হয়তো 50% কেসে দেখা গেল ওদের সত্যি সত্যি হয়তো প্রেশার বেড়ে গেল, অথবা কোনো কমপ্লিকেশনে চলে গেল। আর কিছু পেশেন্ট আছে যাদের আমরা বলি যে মাস্ক হাইপারটেনশন, মানে ও বলবে যে বাসায় আমার অনেক প্রেশার বেশি থাকে, আমি যখনই মাপি প্রেশার বেশি, কিন্তু আমরা পাই না। তো এটাও একটা হইতে পারে। একই অবস্থা, ওদেরও আমরা একটু ফলো আপই রাখবো, কারণ এক্ষেত্রেও প্রেশার যে কোনো সময় বাড়তে পারে। আর প্রেগনেন্সি হওয়ার পরে যাদের প্রেশার বাড়তেছে, যেটা ইউজুয়ালি আমরা 20 উইকস বলি, 20 সপ্তাহের পরে পাই, এটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। এই প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনই যদি সাথে অনেক সময় বলি যে ইউরিনের মধ্যে প্রোটিন যায়, অথবা নাও যেতে পারে, বা এখন যেটা বলে যে অর্গান ডিসফাংশন, বা মানে একটা অথবা একের অধিক যদি কোনো অর্গান ডিসফাংশন সাথে থাকে হাইপারটেনশনের সাথে, লাইক হচ্ছে তার কিডনি প্রবলেম, অথবা লিভার এনজাইম বেড়ে গেল, অথবা হয়তো দেখা গেলো তার কোনো নিউরোলজিক্যাল কোনো সিমটম ডেভেলপ করলো, অথবা ব্লাডের কিছু হেমাটোলজিক্যাল কিছু চেঞ্জ আসলো, প্লেটলেট কাউন্ট কমে গেল, অথবা প্লাসেন্টাল ডিসফাংশন থাকলো, সেটা বাচ্চার হয়তো গ্রোথ হচ্ছে না ঠিকমতো, অথবা বাচ্চার অনেক সময় বাচ্চা পেটের ভিতরে আরও খারাপও হয়ে যায়, স্টিল বার্থ হয় অনেক সময়। তো এরকম যদি সাথে এই ফ্যাক্টরগুলো থাকে, তখন আমরা এটাকে প্রি এক্লাম্পসিয়া বলি। আচ্ছা, প্রি এক্লাম্পসিয়া মানে কি? প্রি এক্লাম্পসিয়া এটা তো আগেও আমি বলেছি যে প্রেগনেন্সিতে 20 সপ্তাহের পরে মায়ের যদি প্রেশার বেড়ে যায় স্বাভাবিকের চেয়ে বেশি, লাইক 140-90 মিলিমিটারের অথবা এর চেয়ে বেশি, তার সাথে যদি তার প্রোটিনিউরিয়া মানে ইউরিনে প্রোটিন যায়, অথবা না গেলেও আজকাল সাথে তার যদি অর্গানিক ইনভলভমেন্ট থাকে বা অর্গান ড্যামেজ, লাইক কিডনি প্রবলেম, অথবা লিভার এনজাইমগুলো বেড়ে গেল, অথবা তার হেমাটোলজিক্যাল কিছু চেঞ্জ আসছে, অথবা তার লাংসে পানি আসলো, পালমোনারি ইডিমা আমরা যেটা বলি, বা কিছু নিউরোলজিক্যাল সিমটম থাকলো, যেমন মেন্টাল কনফিউশন বা ভিশনের প্রবলেম, এরকম কিছু সিমটম, অথবা প্লাসেন্টাল কিছু ডিসফাংশনে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন, অথবা প্লাসেন্ট যেটা আমরা ডপলারে একটু চেঞ্জ পাচ্ছি হয়তো, এরকম এইসব যদি থাকে সাথে, তখন এটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া আচ্ছা, তার মানে কি প্রি এক্লাম্পসিয়া এবং গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এই দুটোর মধ্যে শুধু এই 20 সপ্তাহ এটি পার্থক্য, নাকি আরও অন্য কোনো পার্থক্য আছে? গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ তো জিনিসটা প্রথমে যেটা আমরা বললাম, যেটা হতে পারে প্রেগনেন্সির গর্ভাবস্থায় হওয়ার আগেই তার প্রেশার ছিল,
এটা অলসো ইনক্লুড করে হচ্ছে গর্ভাবস্থায় রক্তচাপ। আবার প্রেগনেন্সির পরে 20 উইক্সের পরে যেটা প্রেশার যদি বাড়ে, দ্যাট ইজ প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, এটাও গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে যাওয়া। আর এই প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশনটাই যখন আরেকটু খারাপে যাচ্ছে, দ্যাট ইজ প্রিএক্লাম্পসিয়া। আচ্ছা, প্রিএক্লাম্পসিয়ার ওয়ার্নিং সাইনগুলো কি কি? প্রিএক্লাম্পসিয়া ওয়ার্নিং পেশেন্ট যে অনেকভাবে প্রেজেন্ট করতে পারে। হয়তো আমরা পেশেন্ট সম্বন্ধে এখনও কিছু জানি না, ওর হিস্ট্রি নিলাম না। পেশেন্ট আমাদের কাছে আসছে, কমপ্লেন করলো যে তার খুব মাথা ব্যথা হচ্ছে, অথবা তার সে চোখে ঝাপসা দেখছে বা ডাবল ভিশন হচ্ছে তার চোখে, অথবা তার নশিয়া বা বমি বমি ভাব লাগতেছে। হ্যাঁ, অনেক সময় চেস্ট পেইনের কথা বলে, যেটা ইপিগ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির যে ব্যথা হয়। কারো হয়তো পেটের ডান দিকে, উপরের দিকে বা শোল্ডারে ব্যথার কথা বলতে পারে। অনেক সময় অনেক পেশেন্টের হয়তো ইউরিন আউটপুট কম হচ্ছে, বলতেছে যে হয়তো আগের থেকে কম হচ্ছে, অথবা এগুলোই থাকতে পারে সাধারণত এরকম, অথবা পা ফুলে যাচ্ছে বা বডিতে পানি আসছে, ওজন বেড়ে গেছে খুব র্যাপিড কিছুদিনের মধ্যে। এইসব সিমটমগুলো এগুলো হচ্ছে যদি কারো থাকে, অবশ্যই তখন তো তার সাথে প্রেশারটা আমরা চেক করবো, প্রেশার বেশি পাবো। এগুলাই হচ্ছে তার ওয়ার্নিং সাইন যে প্রেশার বেশির সাথে এই সিমটমগুলো থাকছে, তার মানে তার প্রিএক্লাম্পসিয়ার দিকে সে যাচ্ছে আর কি। আচ্ছা, সাধারণত রোগী আপনি যেই সাইনগুলোর কথা বললেন, এগুলো নিয়েই চিকিৎসকের কাছে আসেন, নাকি উনি নিজে থেকেই মেপে বলেন কিংবা কাউকে দিয়ে প্রেশার মাপিয়ে বলেন যে আমার প্রেশার বেশি, এইটা নিয়ে আপনাদের কাছে আসেন? কোনটা বেশি কমন? এখন আমরা যেহেতু শহরে প্র্যাকটিস করি, এটা ভ্যারি করে কে কোথায় পেশেন্ট দেখে। যেমন শহরে তো বেশিরভাগ তারা প্রেশার মাপতে জানে, নিজেদের সম্বন্ধেও অনেকেই সচেতন, যে জানে যে তার ওয়েট বেশি বা তার ফ্যামিলি হিস্ট্রি আছে, আগে থেকে তার প্রেশার বেশি কি কম সে জানে ম্যাক্সিমাম। আবার আমাদের কাছে আসলে আমরাও প্রেশার মাপছি, তাই না? কিন্তু যারা রুরাল এরিয়াতে, ওরা তো ওইভাবে কনসার্ন না। ওরা হয়তো একেবারে অনেক সময় মানে লাস্ট স্টেজে এসে হয়তো ডাক্তারের কাছে আসে, সহজে তো আসে না। আর ওরা ওদের সিমটমগুলোও অত জানে না। তো ওরা হয়তো আসার পরে, ডাক্তারের কাছে আসার পরে তারা হয়তো তাদের রিস্ক ফ্যাক্টরগুলো জানলো বা কার প্রেশার বেশি। মানে প্রেজেন্টেশনগুলো আসলে এক এক জায়গায় এক এক রকমভাবে হবে আর কি। আচ্ছা, এই প্রিএক্লাম্পসিয়া কি কোনোভাবে প্রতিরোধ করা যায়? মানে কেউ যদি মনে করেন যে তার পারিবারিক ইতিহাস আছে, তিনি প্রতিরোধ করতে চান, সেক্ষেত্রে কি এটা সম্ভব? হ্যাঁ, প্রতিরোধ করা সম্ভব, হয়তো 100% সম্ভব না, কিন্তু অনেকই সম্ভব যদি কেউ যদি ওভাবে সচেষ্ট হয়। লাইক যার রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সে যদি আগে থেকে চিন্তা করে প্রেগনেন্সি নেওয়ার আগে তার এগুলা সে কন্ট্রোল করবে। যেমন ডেইলি একটু হাঁটাহাঁটি করলো, অথবা এক্সারসাইজ করলো, ওজন কমানোর চেষ্টা করলো। তারপরে প্রেশার যদি বেশি থাকে, তার আগে থেকে প্রেশার ডক্টর দেখাবে, প্রেশারের ওষুধ খাবে, প্রেশার কন্ট্রোল করবে। তারপরে তার যদি অন্য কোনো অর্গান ইনভলভমেন্ট আছে কি না, লাইক 6 মাসের মধ্যে কোনো চেক আপ নাই, তাহলে সে তার লিভার, কিডনি, হার্ট এগুলোর চেক আপ করে দেখবে কোনো সব কিছু ঠিক আছে কি না। আর যদি প্রবলেম থাকে, সেভাবে সে স্পেসিফিক ডক্টর দেখাবে এবং এটা চিকিৎসায় যাবে। এটা তো মানে প্রেগনেন্সি নেওয়ার আগেই সে এই সতর্কতাগুলো করতে পারে। আর প্রেগনেন্ট হওয়ার পরে তো ডাক্তারের কাছে যাবে। পরে কি করবে সেটা জানার আগে আমরা একটা ফোন আছে, আমরা দর্শকের সাথে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আমরা শুনছি আপনার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলতেছি, আরিফা খাতুন সাথী। জি, আমার প্রায় 7-8 মাস আগে আমি কনসিভ করছিলাম। তো হঠাৎ করে 8 সপ্তাহ হওয়াতে মিসক্যারেজ হয়ে গেছে। এরপর থেকে আমার আর কনসিভও হয়নি, আর হচ্ছে মিন্স যেটা সেটা আনরেগুলার। তো এই মুহূর্তে আমি কি করতে পারি? আচ্ছা, জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে আমাদের দর্শককে করবার জন্য, তাহলে করতে পারেন। আচ্ছা, উনি যেটা জানতে চেয়েছে যে ওনার 7-8 মাস আগে 8 উইক্সের একটা মিসক্যারেজ হয়েছে, এখন আর কনসিভ করছে না, আর ওনার পিরিয়ডটা ইররেগুলার হচ্ছে। আচ্ছা, এবার আমার তো কিছু কোশ্চেন থাকবে। যেমন 1 নাম্বার হচ্ছে, এটা কি আপনার ফার্স্ট প্রেগনেন্সি ছিল? না, আমার বেবি আছে 8 বছর বয়স। আচ্ছা, আপনি কিছু মনে করেন না? আমার জানতে হবে যে আপনার মানে বডি ওয়েট কীরকম।
বডি ওয়েট 80+। আচ্ছা, মানে ওভারওয়েট তো একটু, তাই না? বয়স বয়স 27। কত? আবার একটু বলবেন। 27। 27। আচ্ছা, আগের প্রেগনেন্সিতে আপনার প্রেশার, ডায়াবেটিস এগুলো কিছু ছিল? না না, ছিল না। আপনার ফ্যামিলিতে তখন ওয়েট কম ছিল। ওজন কম ছিল? আপনার ফ্যামিলিতে কারো আছে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েডের সমস্যা? না, নেই নেই। আচ্ছা, এইবার যে 8 উইক্সের মিসক্যারেজ হলো, কোনো মানে কোনো কিছু আপনি জানতে পেরেছিলেন তার আগে যে এই প্রবলেম আছে আপনার প্রেগনেন্ট হওয়ার পরে? না, সেরকম কোনো প্রবলেম ছিল না, একটু কোমরে টেনে ধরা ছিল, আর তেমন কোনো প্রবলেম ছিল না। আচ্ছা। হঠাৎ করেই মিসক্যারেজটা হয়েছে। আচ্ছা, মিসক্যারেজ তো অনেক সময় কোনো কারণ ছাড়াও হইতে পারে। এটা একটা মিসক্যারেজ মানে আবার হবে এরকম কোনো ইস্যু, মানে কোনো মানে ইয়ে নাই। ধরাবাঁধা হ্যাঁ, কথা এরকম নেই। কোনো ধরাবাঁধা নিয়ম নাই। হ্যাঁ, এখন যে প্রেগনেন্ট হচ্ছেন না আপনি, কয় মাস হয়ে গেল, এটা আপনি নিজেই বলছেন যে আপনার পিরিয়ডটা ইররেগুলার হয়, তাই না? এটা তো একটা বড় কারণ কনসিভ না করার জন্য। তাহলে পিরিয়ডটা রেগুলার হওয়ার জন্য আপনাকে একটু চিকিৎসা নিতে হবে। আর তারপরে এইটাও একটু জেনে রাখেন আপনি যে যখন আমাদের একটু ওজন বাড়তে থাকে, আমাদের শরীরে হরমোনের একটা ইমব্যালেন্স কিন্তু তৈরি হয়, এবং এটাই কিন্তু মেইনলি আমাদের পিরিয়ডটা ইররেগুলার করে। পিরিয়ড ইররেগুলার হওয়া মানে আপনার কিন্তু ওভুলেশনও ঠিক মতন হবে না, বা যেটাকে আমরা বলি যে ডিম তৈরি হওয়া, ম্যাচিওর হওয়া, যেটা প্রেগনেন্সিতে দরকার, ওগুলা রেগুলার বেসিসে হয় না। তো এগুলাও কিন্তু প্রেগনেন্সি না হওয়ার জন্য কারণ। সেই জন্য আমার মনে হয় আপনি একটু প্রপারলি চেক আপ করেন, ডাক্তারের কাছে যান, সব কিছু খুলে বলেন, এবং আশা করি আপনার সমস্যার সমাধান হবে। আপনি বলছিলেন যে গর্ভধারণের পর কি কি করা উচিত? আচ্ছা, গর্ভধারণের পর যাদের আগে থেকে প্রেশার ছিল বা প্রেশারের ওষুধ খেত যারা, এটা আসলে সে যদি প্ল্যান করে প্রেগনেন্সি নেয় তাহলে তো প্রেগনেন্সির আগেই সে তার ডক্টরের সাথে কনসাল্ট করবে, এবং ওষুধগুলো এই সেম ওষুধ সে কন্টিনিউ করতে পারবে কিনা, প্রেগনেন্সিতে কোনো সাইড এফেক্ট হবে কিনা সেগুলো ঠিক করে নেবে। আর লাগলে যদি প্রয়োজন হয় তাহলে ওষুধ চেঞ্জ করবে, যেগুলো প্রেগনেন্সিতে কন্টিনিউ করতে পারে। আর যদি কেউ প্রেগনেন্ট হয়ে যায় অলরেডি এবং তার ওষুধ তখন ডক্টরের সাথে কনসাল্ট করে তখন ওষুধ চেঞ্জ করতে হবে আগেরগুলা, যদি এগুলো কন্টিনিউ করার মতো না হয়। আর হচ্ছে রেগুলার প্রেশার ডক্টরের কাছে অবশ্যই আসবে। প্রতি ভিজিটে আমরা পেশেন্ট যখন আসে আমাদের তো হিস্ট্রি নিতে হবে, যে তার ফ্যামিলি হিস্ট্রি কী, তারপর পেশেন্টের ওয়েট গেইনটা এখানে ইম্পর্টেন্ট, তার ব্লাড প্রেশার চেক করা। পেশেন্ট আসলে সাথে সাথেই যে আমরা ব্লাড প্রেশার চেক করব তাও না, আসলে যদিও অতটা করা হয় না, বাট আসার পর অ্যাটলিস্ট 5 মিনিটস রেস্ট, একটু বসবে, রেস্ট নেবে, তারপর একটা কমফোর্টেবল পজিশনে বসবে। আমরা যে প্রেশার মাপবো যে হাতে, সেই হাতের লেভেলটা হার্টের লেভেলে থাকলে ভালো, টেবিলে হাতটা রাখবে অ্যাট দ্য লেভেল অফ হার্ট, আমরা বলি যেভাবে প্রেশার মাপতে হবে। পেশেন্টের তখন কথা বলবে না বা অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকবে না আর কি একটু। তো ওইভাবে আমরা প্রেশারটা মাপলাম। যদি মনে হয় যে প্রেশার একটু সন্দেহজনক, হয়তো আমরা তখন বলি যে দিনে 2 বার মাপার পর, অথবা সেম সিটিংয়ে হয়তো 6 ঘন্টা বা 4 ঘন্টা পর আবার মাপলো। যদি বেশি থাকে তখন তো তার হাইপারটেনশনটা ডায়াগনোসিস আমরা বলতে পারি যে হ্যাঁ প্রেশার বেশি। বেশি প্রেশার থাকলে তখন আমরা তার কিছু টেস্টের ব্যাপারে যাই, যেমন ইউরিনে প্রোটিন যায় কিনা, ইউরিন টেস্ট করতে দিলাম। তারপরে তার কিডনি ফাংশন, লিভার ফাংশন এগুলো ভালো আছে কিনা, সব কিছু ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী তাকে ওভাবে অ্যাডভাইস দিতে হবে। এভাবে হয়তো আগে থেকে যদি কনসার্ন থাকে তাহলে তো আমরা প্রেশারটা কন্ট্রোলে আনতে পারি, প্রেগনেন্সি কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করতে পারি। প্লাস আলট্রাসোনোতে বাচ্চার গোচা ঠিক আছে কিনা, প্রতি পেশেন্টকে যখন আমরা এক্সামিন করি আমরা তার পেটের যেটা হাইট আমরা দেখি যে প্রেগনেন্সিতে সিমফাইসো ফান্ডাল হাইট বা বাচ্চার উচ্চতা অনুযায়ী অনেকটা উইক্সের সাথে সেটা করসপন্ড করে কিনা, তাহলে বাচ্চার গ্রোথটা আমরা কিছুটা অ্যাসেস করতে পারি। হার্টবিট ভালো আছে কিনা, পেশেন্টকে জিজ্ঞেস করলাম সে বাচ্চার মুভমেন্ট ভালো পায় কিনা। তারপরে হচ্ছে আলট্রাসোনোতে আমরা দেখব আলট্রাসোনো বাচ্চার গ্রোথ কীরকম আছে। তারপর মায়ের সাথে যে বাচ্চার যে সার্কুলেশন, যেটা আমরা ডপলার বলি, ব্লাড ভেসেলের ইউটেরাইন আর্টারির ডপলারের রেজাল্টটা ভালো কিনা, বাচ্চার কোনো গ্রোথ রিটার্ডেশন হচ্ছে কিনা, পানির ভলিউম কেমন ভিতরে, অ্যামনিওটিক ফ্লুইড। তো এগুলো সব কিছু ডিটেক্ট করে বোঝা যায় বাচ্চা কেমন আছে, প্লাস মায়ের বিভিন্ন টেস্টে মা কেমন আছে। এভাবে মাকে এবং বাচ্চাকে মনিটরিং করে যদি আমরা
প্রেগনেন্সিতে ফলো আপ করি তাহলে তো আশা করি যে তার প্রেশার কন্ট্রোল থাকবে, তার প্রেশার থেকে কমপ্লিকেশনগুলো কম হবে এবং প্রেশারের পরে যে প্রি এক্লাম্পসিয়া যেটা হয়তো সেটা প্রতিকার করাও সম্ভব হবে অনেক ক্ষেত্রে। যদি এরকম হয় যে এত কিছুর পরও একজনের প্রি এক্লাম্পসিয়া হয়েই গেল, ডেভেলপ করলেন, সেক্ষেত্রে চিকিৎসা কি? যখন প্রি এক্লাম্পসিয়া হয়ে গেল বা ডায়াগনোসিস হলো যে তার প্রি এক্লাম্পসিয়া, চিকিৎসা প্রথমেই তো আমাদের তার প্রেশার কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য মেডিসিন দিতে হবে। এখন ডিপেন্ড করে যে সিভিয়ারিটি কীরকম তার প্রি এক্লাম্পসিয়ায়। এটা মাইল্ড ফর্মে হইতে পারে, যেটা আমরা হয়তো ওষুধ দিলাম, সে বাসায় ওষুধ খেলো, মনিটর করলো, আবার রেগুলার চেক আপে আসলো, সব ধরনের টেস্ট করলো, ফলো আপ করলো। আর যদি সিভিয়ার ফর্ম হয় তখন তো তার অর্গান ইনভলভমেন্ট হলো, মেবি অনেক সময় হসপিটালেও ভর্তি রাখা লাগতে পারে। বিভিন্ন ইনভেস্টিগেশন লাইক তার ইউরিনের প্রোটিন কীরকম যাচ্ছে বা ইউরিন আউটপুট কীরকম, তার বডিতে ইডিমা বা পানি কীরকম হচ্ছে, ওয়েট গেইনটা বেশি কিনা, তার লিভার এনজাইম কত বেশি, ওভাবে পেশেন্টকে অ্যাসেস করা হচ্ছে। প্লাস তার নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট, অনেক সময় মেন্টাল একটা ডিসওরিয়েন্টেশন থাকে। তো এইগুলার উপর ডিপেন্ড করে, পেশেন্টের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে ট্রিটমেন্টে যাওয়া হয়। আর দরকার হলে হসপিটালে অ্যাডমিশন থাকবে। তাহলে মেইনলি আমাদের প্রেশার কন্ট্রোল করতে হবে, তার এক্সট্রা কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা সেগুলোর দিকে সেগুলো সর্ট আউট করতে হবে। বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা ঠিকমতো, এটা আমরা আল্ট্রাসাউন্ড বা আদার সিটিজি বা ডপলার দিয়ে আমরা বুঝতে পারি। তো ওভাবে ট্রিটমেন্টটা আগাতে হবে। আচ্ছা, এভাবেই উনি প্রেগনেন্সিটা কন্টিনিউ করবেন? সবকিছু কন্ট্রোল থাকলে কন্টিনিউ করবে। যদি এখন ইউজুয়ালি আমরা চেষ্টা করি বাচ্চা ম্যাচুরিটি পর্যন্ত, যদি মা ভালো থাকে বাচ্চা ভালো, অ্যাটলিস্ট 37 উইকস পর্যন্ত যদি আমরা যেতে পারি, যেটাতে আমরা বিফোর 30 উইকস যেহেতু আমরা প্রি ম্যাচিউর বলি, সো 37 উইকস যদি কমপ্লিট হয় তখন যেহেতু প্রি এক্লাম্পসিয়া একটা প্রেগনেন্সির এটা মেন কারণ, প্লাসেন্টার এর জন্য, মানে বলে যে প্লাসেন্টার ডিজিজ, তো ডেলিভারিটাই হচ্ছে গিয়ে ডেলিভারিটা করলে পেশেন্টের জন্য তো এটা অনেক বেনিফিশিয়াল আর কি। আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা করব, বিশেষ করে চিকিৎসার সম্পর্কিত। তবে আমাদের দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমি সোহাগ বলছি যাত্রাবাড়ি থেকে। জি, আমার আসলে দুটো কোয়ারি ছিল এই প্রেগনেন্সির ইস্যুতে। সেটা হচ্ছে যে প্রেগনেন্সির সময় কোন কোন খাবার খেলে আসলে এই উচ্চ রক্তচাপটা হতে পারে, আর সেকেন্ডলি হচ্ছে যে ঘুম না হলে ঘুমের কোয়ালিটি বেটার করার জন্য কি করা যেতে পারে। আচ্ছা জি, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রেগনেন্সিতে কি কি খাবার অ্যাভয়েড করবেন যাতে ব্লাড প্রেশারটা না বাড়ে, এটা সাধারণত বলে যে অবশ্যই একটু হেলদি খাওয়া খেতে, অতিরিক্ত ফ্যাট বা অয়েলি জিনিস খাবে না, আর এক্সট্রা লবণ যেটাকে বলি আমরা না খেতে, কারণ লবণ বডিতে পানিটা ধরে রাখে বা ফ্লুইড রিটেনশন করে। আর যতটুকু পারবে ফ্যাট জাতীয় খাওয়া অ্যাভয়েড করবে, অয়েলি খাওয়া অ্যাভয়েড করবে। আর শাকসবজি, সবুজ শাকসবজি বেশি করে খাবে, ছোটো মাছ খাবে, ক্যালসিয়ামযুক্ত খাওয়া দাওয়া বেশি খাবে। ক্যালসিয়াম অনেক সময় প্রেশার কন্ট্রোলে হেল্প করে। তারপর আর সাপ্লিমেন্ট যেগুলো আমরা বলি ফলিক অ্যাসিড, তারপর ভিটামিন ডি, অনেক সময় ভিটামিন সি জাতীয় খাওয়া, এগুলো সবই প্রেশার কন্ট্রোলে হেল্প করে। তো এই ধরনের খাওয়া খেলে আশা করি, মানে শুধু ডায়েট তো আর এনাফ না টু কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার, সাথে অন্য প্রেশার ওষুধও লাগবে, বাট এগুলো হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট হিসাবে কাজ করবে প্রেশারকে কিছুটা কন্ট্রোলে রাখার জন্য। আচ্ছা, আরেকটা উনি ঘুমের বিষয়ে আচ্ছা, ঘুমের ব্যাপারে জানতে চাইছে। হ্যাঁ, একজন প্রেগনেন্সিতে আমরা বলি যে আইডিয়ালি একজন মাকে সুস্থ রাখার জন্য দিনে অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা, আর রাতে 6 থেকে 8 ঘন্টা, আর দিনে অন্তত 2 ঘন্টা যদি ঘুমায় সাউন্ড স্লিপ, তাহলে এটা তার স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চার জন্য প্লাস মায়ের জন্য, দুজনের জন্য। প্রি এক্লাম্পসিয়া থাকলে কি সিজারিয়ান সেকশন করাই লাগে? না, সব সময় না। প্রি এক্লাম্পসিয়া হলে যে তার সি সেকশনে যাইতে হবে এরকম কিছু না। এখন যদি ডিপেন্ড করে তার প্রি এক্লাম্পসিয়া কতটুকু সিভিয়ার। খুব সিভিয়ার কন্ডিশন যেখানে মায়ের প্রেশার হয়তো কন্ট্রোল হচ্ছে না, বা তার বিভিন্ন অর্গান ড্যামেজ অলরেডি, অথবা বাচ্চার জন্য যদি বাচ্চা ওখানে কম্প্রোমাইজ থাকে, বা বাচ্চার হার্টবিট ইরেগুলার, বাচ্চার ওজন কম বা ফ্লুইড ভলিউম একদম কমে গেছে, অথবা ড্রপলারে আমরা যেটা দেখি যে বাচ্চার
তখন রিভার্স ফ্লো আসে অথবা এরকম ক্ষেত্রে তখন তো আমাদের ইমার্জেন্সি ডেলিভারি দরকার। কেউ তো যদি লেবারে না থাকে, লেবারে নর্মাল ডেলিভারি যে একদম অ্যালাউড না তা না, বাট ইমার্জেন্সি ক্ষেত্রে অ্যাজ আর্লি ডেলিভারি মায়ের জন্য রিলিভ হবে, সেক্ষেত্রে অবশ্যই সি সেকশন আমরা প্রেফার করব। আর হচ্ছে যদি পেশেন্টের প্রেশার কন্ট্রোল করা যায়, তাকে যদি স্টেবল কন্ডিশনে আনা যায়, অনেক সময় আমরা এবং ওরকম হলে অনেক সময় আমরা প্রেগনেন্সি যদি ম্যাচিউর বা 37-এ না যায় কন্টিনিউ করা হয় অনেক সময়। আর অথবা যদি ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে মায়ের আমরা অনেক সময় কন্ডিশন দেখি যে অনেক সময় ইন্টারনাল এক্সাম করে যে তার স্কোরিং কীরকম, পেলভিসের কন্ডিশন কীরকম, আমরা তাকে ইনডিউস করবো কি না, করলে ডেলিভারি হতে কতটুকু সময় লাগবে, বা বাচ্চার বাচ্চার অবস্থা কীরকম সেটা অ্যাসেস করে সব কিছু যদি ফেভারেবল হয় নর্মাল ডেলিভারি অ্যালাউড। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এক্ষেত্রে হয়তো আমরা একটু চেষ্টা করি যে সেকেন্ড স্টেজটা যেন একটু তাড়াতাড়ি হয় বা থার্ড স্টেজ একটু অ্যাক্টিভলি ম্যানেজ করা। আর এসব ক্ষেত্রে অবশ্যই সাথে আমাদের নিওনেটোলজিস্ট থাকবে, মানে এটা একটা জয়েন্টলি তাদেরও আমরা কনসার্ন নিই। ইভেন অনেক সময় পেশেন্টের পার্টির সাথে সব কিছু ডিসকাস করি আমরা তখন ইন্ডাকশনে যাব নর্মাল ডেলিভারির জন্য। আচ্ছা, যদি এরকম হয় যে এইভাবে প্রেগনেন্সি কন্টিনিউ করা হলো এবং ডেলিভারি হলো, তারপর কি তার চিকিৎসকের আন্ডারে ফলো আপে থাকা উচিত? এগুলো হ্যাঁ, ডেলিভারি হওয়ার পরেও যে তার পোস্টপার্টাম যে টাইমটা প্রিপেরিয়ামে অনেক সময় পোস্টপার্টাম এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়া অনেক সময় হওয়ার পসিবিলিটিস থাকে, তার প্রেশার বেড়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। সাধারণত বলে যে 6 উইকস পর্যন্ত, প্রথম 2-3 সপ্তাহ রিস্ক বেশি, বা 6 উইকস পর্যন্ত কিন্তু তাকে মোটামুটি প্রেশার মনিটর করে থাকতে হয়। আবার কিছু রেয়ার ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় 12 সপ্তাহ মানে 3 মাস পর্যন্ত লেট অনসেট যদিও বলে এটাকে, লেট অনসেট প্রি এক্লাম্পসিয়া অনেক সময় হতে পারে। সেই জন্য পেশেন্টের প্রেশারটা কন্ট্রোল করা, তাকে রেগুলার ফলো আপ করা, এটা পোস্টপার্টাম পিরিয়ডে করতে হয়। তার রেগুলার ইনভেস্টিগেশন করা, তার সব অর্গান ফাংশন ঠিক আছে কিনা ওগুলা দেখা, এটাও করতে হয়, প্রেশার নর্মাল হলো কিনা। আমরা এত কথা বলছি এই প্রেশার বাড়া নিয়ে এবং উচ্চ রক্তচাপ নিয়ে, যে গর্ভাবস্থায় এটা হলে কখন প্রিএক্লাম্পসিয়া বলবো কিংবা না, কিন্তু এটার আসলে ঝুঁকিটা কি? যদি কেউ এটার চিকিৎসা না করেন কি হতে পারে? ঝুঁকি তো মায়ের ক্ষেত্রেও ঝুঁকি, বাচ্চার জন্য ঝুঁকি। মায়ের যেমন এতক্ষণ আমরা যা বললাম, প্রেশার বেড়ে গেলে মায়ের যেটা হয় যে তার কিডনি, প্রথমে আমরা কিডনি ড্যামেজের কথা বলতে পারি, যে ইউরিন আউটপুট কমে যাচ্ছে, তার কিডনির যে ক্রিয়েটিনের লেভেলটা বেড়ে যাচ্ছে, লিভার ফেলিওর হতে পারে, লিভারের এনজাইমগুলো বেড়ে গেল। অনেক সময় পেশেন্টের যে ডান দিকে পেটের উপরের দিকে ব্যথা, শোল্ডারে ব্যথা, এগুলো কিছুটা ইন্ডিকেট করে যে লিভার ফাংশনটা তখন আমাদের বেশি দেখতে হয়। তারপরে পেশেন্টের অনেক সময় শরীরে যে ফ্লুইডগুলো অনেক সময় এক্সট্রা ভাস্কুলার স্পেসে চলে যায়, বডিতে পানি জমে যায়, পা ফুলে যাচ্ছে, লাংসে পানি চলে আসতেছে। দেন অনেক সময় নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হয়, মায়ের সে চোখে ঝাপসা দেখতেছে, অথবা ডাবল ভিশন হচ্ছে, মেন্টাল কনফিউশন, অনেক সময় পেশেন্টের খিঁচুনি উঠে যাচ্ছে যেটাকে আমরা এক্লাম্পসিয়া বলি, পেশেন্ট অনেক সময় কমাতে চলে যায়, আইসিইউ ম্যানেজমেন্টে চলে যেতে হয়। এগুলো তো মায়ের ক্ষেত্রে গেল ঝুঁকি, প্লাস মায়ের কিছু ব্লাডেরও চেঞ্জ আসতে পারে, ব্লিডিংয়ের টেন্ডেন্সিটা বেড়ে যায়, হেমোলাইসিস হবে, প্লেটলেট কাউন্টটা কমে যাচ্ছে তার, এগুলোতে তার ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায়, তাহলে তার ডেলিভারির পরে পিপিএইচের একটা টেন্ডেন্সি থাকে। আর বাচ্চার তো বললাম, বাচ্চারও অনেক ক্ষেত্রে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন, বাচ্চা একটা হলো সময়ের যতটুকু তার গ্রোথ হওয়ার কথা বাড়তেছে না, অনেক সময় দেখা যায় যে বাচ্চা পেটের ভিতরে মারাও যায়, এরকম ক্ষেত্রে এটাও হতে পারে। তো সেই জন্য মানে এটা যদি প্রপারলি আমরা ইভ্যালুয়েট করে ট্রিটমেন্টে না যাই, তাহলে তো বাচ্চা মা দুজনেরই জীবনেরই ঝুঁকি থাকে। আচ্ছা, প্রি এক্লাম্পসিয়ার সাথে আরেকটা টার্ম আছে এক্লাম্পসিয়া, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এক্লাম্পসিয়া আসলে প্রি এক্লাম্পসিয়ারই একটা সিভিয়ার কমপ্লিকেশন বলবো আমরা, যে যার প্রি এক্লাম্পসিয়া যখন সিভিয়ার স্টেজে যায় এবং যখন পেশেন্টের এই প্রি এক্লাম্পসিয়ার জন্যই যখন পেশেন্টের কনভালশন হয়, যেটাকে আমরা বলি খিঁচুনি, তখন এটাকে আমরা বলি যে এক্লাম্পসিয়া। আচ্ছা, তার মানে এক্লাম্পসিয়া তার অলরেডি নিউরোলজিক্যাল ইনভলভমেন্টে সে চলে গেছে আর কি। আচ্ছা, এটা খুব সিভিয়ার ফর্ম, পেশেন্টের বললাম যেটা মেন্টাল কনফিউশন, ইভেন কমা, স্ট্রোক এগুলোতে চলে যেতে পারে সে। আচ্ছা, এই ক্ষেত্রে একজন গর্ভবতী নারী, তার হচ্ছে উচ্চ রক্তচাপের সাথে সাথে আবার খিঁচুনিও থাকতে পারে।
আচ্ছা, এই এক্লামশিয়ার ক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন? যদি কারো এক্লামশিয়া ডেভেলপ করে তার মাস্ট হসপিটাল অ্যাডমিশন লাগবে। হসপিটাল ছাড়া তো ট্রিটমেন্ট সম্ভব না। এবং হসপিটাল ভর্তির পর প্রথমেই আমরা পেশেন্টের, যেটা আমরা ABC বলি শর্টকাটে, মানে এয়ারওয়ে, তার রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাস আর সার্কুলেশন, এই তিনটা জিনিস আগে এনশিওর করবে। তারপর তো আমাদের এটা যেহেতু এটা মাল্টি সিস্টেম অর্গান ইনভলভমেন্ট হয় তার, এই জন্য কিন্তু মাল্টি ডিপার্টমেন্ট থেকেও আমাদের স্পেশালিস্ট লাগে। যেমন প্রেশার বা অনেক সময় আমরা কার্ডিওলজিস্ট ডাকি, তারপরে হেমাটোলজিস্ট লাগতে পারে। তারপর পেশেন্টের প্রথমে হচ্ছে কনভালশন কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল এবং ফার্দার যাতে না হয় সেজন্য মেডিকেশনে যাই। ইউজুয়ালি আমরা যেটা খুব বেশি ইউজ করি ম্যাগনেসিয়াম সালফেট কনভালশনের জন্য, অথবা সিডেট করে রাখা পেশেন্টকে। প্রেশার কন্ট্রোল করতে হবে। তারপরে এরপরে কনভালশন, প্রেশার, এগুলা কন্ট্রোলের পর পেশেন্টের কী কী অর্গান কতটুকু ইনভলভ হলো, কোথায় ইনভেস্টিগেশনগুলো সব পাঠানো হয়। তো পেশেন্ট যদি স্টেবল হলো কিনা, পেশেন্টের স্টেবিলিটি, তারপর বাচ্চার অ্যাসেসমেন্টও করা হয় যে বাচ্চা অলরেডি কী অবস্থায় আছে সেটার উপরে ভিত্তি করে তারপর আমরা ট্রিটমেন্টে যাব। তো এটা প্রথমে পেশেন্টের জেনারেল কন্ডিশন এগুলো আমরা দেখলাম, দেন হচ্ছে আমরা যাব ডেলিভারিতে। আচ্ছা, আমাদের হাতে আর সময় নেই, আমাদের দর্শকের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকলে দেবার জন্য অনুরোধ করছি। আসলে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম যে প্রেগনেন্সি অ্যান্ড হাইপারটেনশন, এটা তো অবশ্যই একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি না কতটুকু সবাই এটা শুনে উপকৃত হয়েছে, বাট যদি সবাই এই ব্যাপারে একটু কনসার্ন থাকে যে প্রেগনেন্সিতে যদি হাইপারটেনশন হয় তাহলে মা বাচ্চা দুজনেরই ঝুঁকি, এবং একটু যদি সবাই কনসার্ন হয় তাহলে আমরা মাকেও সুস্থ রাখতে পারি এবং মা একজন সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে। আর অনেকের যেটা ভয় থাকে যে অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ খাবো না, অনেকে মনে করে, কিন্তু ডাক্তাররা কনসার্ন হয়ে ওরকম ওষুধই দিবে যেগুলা মার জন্য ভালো এবং বাচ্চার কোনো রিস্ক থাকবে না। কাজেই নিশ্চিন্তে তারা ওষুধ খেতে পারবে এবং সময় মতো ডাক্তারের কাছে আসবে, প্রপারলি ট্রিটমেন্ট নেবে, তাহলে নিজেও সুস্থ থাকবে এবং বাচ্চাও নিরাপদ থাকবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসবার জন্য। ওকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি প্রেগনেন্সি অ্যান্ড হাইপারটেনশন সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।